হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। আজকের ভিডিওটাতে আমি ভেবেছিলাম যে বইমেলা স্পেশাল বুক হল ভিডিও 2 পর্ব 2টা আনবো, কিন্তু বইগুলো আমার হাতে এখনো এসে পৌঁছায়নি, যার ফলে আমাকে নতুন একটা কন্টেন্ট ভাবতে হলো। বাট যে কন্টেন্টটা আমি আজকে নিয়ে এসেছি আমার মনে হয় সেটা তোমাদের খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে এই কলকাতা বইমেলা এবং কলকাতা বইমেলার আগে যে জেলা বইমেলাগুলো চলেছে, প্রত্যেক কটার এই বইমেলা সিজনটা বলা যায়, বইমেলা সিজনে যে কটা নতুন নতুন থ্রিলার বই বেরিয়েছে সেই বইগুলোর মধ্যে থেকে কিছু বই আমি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফে পড়েছি। এরকম কিছু বই, টু বি প্রিসাইসলি 8টা বই, হ্যাঁ 8টা বই এরকম আমি তোমাদের সাথে শেয়ার করব, যে বইগুলো বিভিন্ন ধরনের থ্রিলার। তার মধ্যে সাইকোলজিক্যাল থ্রিলার রয়েছে, মার্ডার মিস্ট্রি রয়েছে, প্যারানর্মাল থ্রিলার রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, এরকম বিভিন্ন স্পাই থ্রিলার রয়েছে, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারে 8টা বই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো, যেগুলো তোমরা বলতে পারো ফেব্রুয়ারি র্যাপ আপ পার্ট 1 সেটা বলতে পারো, বা একটা নতুন থ্রিলারের সাজেশন তোমরা বলতে পারো। তার কারণ হচ্ছে আমার মনে হয় এই ভিডিওটা পুরোটা তোমরা স্কিপ না করে দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। তার কারণ তোমরা তো অনেকেই নতুন ধরনের থ্রিলারে খোঁজ করো আমার কাছে, তো এই বইটাতে যে কটা থ্রিলার আছে প্রত্যেক কটা কিন্তু বেশ নতুন এবং রিসেন্টলি পাবলিশড। তো আমার মনে হয় তোমাদের এই বইগুলোর মধ্যে কিছু না কিছু বই তোমরা তোমাদের টিবিআর লিস্টে বা উইশ লিস্টে অ্যাড করতে পারবে। তো আর দেরি করবো না, চলো দেখে নিই যে ফার্স্ট কোন বইটা আছে। ফার্স্ট যে বইটা আছে সেটা হচ্ছে বাজিকর, নাবিল মুতাসিমের লেখা এবং বুক ফার্ম থেকে বেরিয়েছে। নাবিল মুতাসিম একজন বাংলাদেশি লেখক এবং বেশ ভালো লেখেন। আমি ওনার ফার্স্ট সসমিরা বইটা পড়েছিলাম এবং আমার খারাপ লাগেনি, বেশ অন্যরকম লেগেছিল। তো ওনারই এটা সেকেন্ড বই, এটা স্পাই থ্রিলার। এটার প্রিন্টেড প্রাইস হলো 349 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 216। তো আমি আগে বলি যে বুক ফার্মের বইগুলো এখন খুব সুন্দর বাইন্ডিং হচ্ছে, বাইন্ডিং কোয়ালিটি বেশ সুন্দর, পেজ কোয়ালিটি বেশ সুন্দর এবং প্রিন্টিং এরার বা টেকনিক্যাল ওই এডিটিং এরার খুবই কম, যে কারণে পড়তে খুব ভালো লাগে। তো এই বইটাও সেরকমই একটা বই, ঠাসা লেখা, কোনো রকম কোনো অলঙ্করণ কিছু নেই। আচ্ছা এইবার বলি যে বইটার জিসটা একটুখানি বলে দিই। তোমরা এখানে ব্লাবটা পড়তেই পারবে, হয়তো একটু পজ করে যদি পড়ে নাও, আমি আমার মতো করে ব্লাবটা বলে দিচ্ছি। ইউক্রেনে যে যুদ্ধ চলছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, সেখানে প্রায় একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে এরকম একটা পরিস্থিতি। সেরকম পরিস্থিতি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তার মেয়েকে নিয়ে একটি প্লেন আমেরিকা থেকে ফেরত আসছিল। সেখানে তার মেয়ে, সেই প্লেনটি হাইজ্যাক করা হয় এবং মেয়েটিকে কিডন্যাপ করা হয়, কিন্তু মেয়েটিকে গাইড করে নিয়ে আসছিল যে দেশের সেরা একজন স্পাই, বাজিকর বলা হয় তাদের, জনি। এই প্লেনে জনি থাকা সত্ত্বেও কি করে এই প্লেনটা হাইজ্যাক হলো এবং হাইজ্যাক করে কোথায় গেল সেটাই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্লেনটার খোঁজ নিতে বাংলাদেশ থেকে 6জনের একটা স্পাইয়ের গ্রুপ পাঠানো হয় ইউক্রেনে। কিন্তু ইউক্রেনে যাওয়ার পরেই সেই 6জনের ওপর গুপ্ত হামলা চলে এবং 5জন মারা যায়, 1জন মাত্র বেঁচে থাকে। সেই 1জন মানে আহাদ কিভাবে যে এই প্রবলেমটা সলভ করবে এবং আলটিমেটলি প্রধানমন্ত্রী মেয়েকে বাঁচিয়ে নিয়ে ফিরতে পারবে কিনা, সেটা নিয়ে একটা গল্প, বেশ সুন্দর টানটান। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলবো, নাবিল মুতাসিমের লেখা যারা তোমরা পড়োনি তারা হয়তো একটু তোমাদের এই বইটা প্রথম দিকে বোরিং লাগতে পারে, কেন ওনার লেখার স্টাইলটা খুব স্লো পেস্ট। কিন্তু স্লো পেস্ট হওয়া সত্ত্বেও ওনার লেখার মধ্যে এমন একটা কিছু আছে যেটা তুমি মাঝ রাস্তায় হুট করে ছেড়ে দিতে পারবে না। মানে তুমি যদি পড়তে শুরু করো তোমার মনে হবে আচ্ছা বইটা শেষ করে দেখি। তো এই জন্য আমার এই বইটাও খারাপ লেগেছে তা নয়, বেশ ভালো লেগেছে। তোমরা যদি স্পাই থ্রিলার পছন্দ করো তাহলে কিন্তু তোমাদের এই বইটা বেশ ভালো লাগবে। আচ্ছা, এরপরে যে বইটা রয়েছে সেটা একটি প্যারানর্মাল থ্রিলার, সেটা হচ্ছে রক্ততৃষ্ণা। এটি মনীষ মুখোপাধ্যায়ের লেখা এবং এটিও কিনেছিলাম আমি নদিয়া বইমেলা থেকে, এবছরের নদিয়া বইমেলা থেকে। এটা দ্বীপের বই, দ্বীপ পাবলিকেশনের বই এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 275 টাকা এবং এটার পেজ নাম্বার হলো 151। তো এটারও পটভূমি একটা বাংলাদেশ ভারত এবং দেশভাগের সময় যখন বাংলাদেশে 1971 আশেপাশে যখন বাংলাদেশে প্রচন্ড গন্ডগোল চলছিল, সেই সময় একটা প্রেক্ষাপটে লেখা এবং তার কিছু অংশ বর্তমান কলকাতাতেও রয়েছে। তো এই বইটার ব্লাবটা তোমরা একটু এখানে দেখে নাও, আমি আমার মতো করে গল্পটা বলে দিচ্ছি। ব্লাবটা কি দেখতে পাচ্ছ? হয়তো দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে ব্লাবটা কালোর ওপর লেখা, তো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু চেষ্টা করছি এটাকে দেখানোর। আমার মনে হয় দেখা যাচ্ছে।
আচ্ছা, আমি আমার মতো করে বলে দিচ্ছি গল্পটা। 1971-এ যখন বাংলাদেশে ঢাকা শহরে খুব গন্ডগোল চলছিল, এবং 1971-এর প্রেক্ষাপটটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি যারা বই পড়ি। সেই সময় বাংলাদেশ থেকে পালিয়ে একটি পরিবার ভারতে আসতে চায়, কিন্তু সেই পরিবারেরই কিছু পরিচিত মানুষের একটা চক্রান্তে তাদের উপর মানে অত্যাচার হয়। পুলিশরা, বাংলাদেশের তৎকালীন যারা সেনাবাহিনী, সেখানে তারা অত্যাচার চালায় এবং তাদের মেরে ফেলা হয়। একমাত্র পরিবারের যিনি কর্তা তিনি বেঁচে থাকেন। এবার তিনি এই যে যারা তার উপর অত্যাচার চালিয়েছে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্যারানর্মাল শক্তি, মানে অতিলৌকিক শক্তির শরণাপন্ন হন। এই অতিলৌকিক শক্তির প্রয়োগ করার জন্য তিনি যার কাছে গেছেন, তার কাছে একটি শিশু রয়েছে, যাকে বলা হয়, তার মুখে যদি, সেই শিশুটির মুখে যদি রক্ত লাগে কোনো সময়, বা কারুর রক্ত লাগে, সে তাকে না খুন করা পর্যন্ত, তাকে মেরে তার রক্ত শেষ না করা পর্যন্ত সেই বাচ্চাটা শান্তি পায় না। তো এইরকম একটা পরিস্থিতিতে গল্পটা শুরু হবে, এবং এই শিশুটি যখন পরে আস্তে আস্তে আমরা দেখবো বড় হয়ে উঠছে তাকে, এবং ওই যে তিনজন প্ল্যান করে এই পরিবারটির ওপর হামলা চালিয়েছিল, যে চক্রান্তগুলো যারা করেছিল, সেই তিনজনের মধ্যে দুজন মানুষকে বাংলাদেশেই ছোট থাকাকালীন মেরে ফেলে, এবং একজন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসে, যেটা আমরা দেখবো 19 বছর পরে একটা প্রেক্ষাপট। সেইখানে ভারতবর্ষে আসার পর সেই মানুষটিকে, এই বাচ্চাটি, অবভিয়াসলি সে তখন বাচ্চা নেই, 19 বছর বয়স তার হয়ে গিয়েছে, 19 বছরের যুবতী বা তরুণী বলা ভালো। তো সে কি করে তখন মারছে এবং তারপরে তার সাথে কি হচ্ছে সেই নিয়ে গল্পটা। মনীষ মুখোপাধ্যায়ের লেখা আমি এর আগেও পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। তোমরা হয়তো জানবে যে ধূমাবতী মন্দির সিরিজটা মনীষ মুখোপাধ্যায় যেটা ছিল, সেটা বেশ টানটান একটা সিরিজ। আমি এটা বলবো না যে মনীষ মুখোপাধ্যায়ের লেখাগুলোর মধ্যে এই বইটা বেস্ট, তা বলবো না, তবে এই বইটা অন্যরকম। তোমরা চাইলে পড়ে দেখতে পারো এই বইটা একবার। আমি পড়েছি, এবং একটা সিটিং কি দুটো সিটিংয়ে হয়ে যাবে, খুব পাতলা একটা বই, তোমরা একবার পড়ে দেখতে পারো। তবে দ্বীপ প্রকাশনী নিয়ে আমার একটা খুব বড় অভিযোগ রয়েছে, আমি জানি না তোমরা খেয়াল করেছো কিনা। আজকাল দ্বীপ প্রকাশনীর বইগুলোতে প্রচন্ড রকমের প্রিন্টিং এরার আর এডিটিং এরার থাকছে ভীষণ, যেটা আমি এই বইটা এবং আরো কয়েকটা বই পড়েছি দ্বীপের, আমি তোমাদের সাথে আলোচনা করব, তার মধ্যে একটা বই নিয়ে আজকে। সেই বইটা পড়তে গিয়েও দেখেছি প্রচন্ড প্রিন্টিং এরার এবং প্রচন্ড এডিটিং এরার, যেটা মানে পড়তে গিয়ে খুব, মানে পড়ার যে নর্মাল গতিটা সেটাকে বাধা দেয়, এবং স্মুথ রিডিং যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আসে না তাতে। আমার মনে হয় দ্বীপ প্রকাশনী যারা এডিটিং এর গ্রুপে রয়েছে তাদের এই বিষয়টা একটু দেখা দরকার। যাই হোক, এটা ছিল সেকেন্ড বই যেটা আমি পড়েছি, একটি অতিলৌকিক থ্রিলার লেখাই রয়েছে। আচ্ছা, এরপরে যে বইটা আমি পড়েছি, এরপরে আমি যে বইটা কিনেছি বা পড়েছি অ্যাকচুয়ালি বলা ভালো, সেটা হলো রক্তকরবী মার্ডার্স, কৌশিক দাসের লেখা। এবং এই বইটা স্মেল অফ বুকস থেকে বেরিয়েছে, এবং এটা প্রিন্টেড প্রাইস হলো 399 টাকা। হ্যাঁ, তো স্মেল অফ বুকসের বই আমি এর আগে পড়িনি, কৌশিক দাসের লেখা বই আমি এর আগে পড়িনি। তো স্মেল অফ বুকসের আমার একটুখানি ভয় ছিলাম যে বইটা বাইন্ডিং কেমন হবে বা পেজ কোয়ালিটি কেমন হবে। বাইন্ডিং বেশ ভালো, পেজ কোয়ালিটিও বেশ ভালো, মানে খুবই ভালো পেজ কোয়ালিটি, এবং প্রিন্টিং এরার বা টেকনিক্যাল এরার, এডিটিং এরার কিন্তু প্রায় নেই বললেই চলে। আচ্ছা, এটা একটি ডাস্ট জ্যাকেট রয়েছে, ডাস্ট জ্যাকেটটা খুললে বইটা প্লেন ব্ল্যাক কালারে, এইটা হচ্ছে ডাস্ট জ্যাকেট। আমার কভার পিকচারটা, মানে প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে। তো এইটা আমি আচ্ছা, পৃষ্ঠা সংখ্যা বললাম কি না, পৃষ্ঠা সংখ্যা হলো 263 বইটার। আচ্ছা, তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। এই বইটার রিটেন রিভিউ আমার ফেসবুক পেজে রয়েছে, আমি চাইলে, মানে আমি চেষ্টা করবো ওইটার লেখা রিটেন রিভিউ লিঙ্কটা এই কমেন্ট বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেয়। আমি আপাতত আমার মতো করে গল্পটা বলি। শান্তিনিকেতনে আজ থেকে প্রায় 14-15 বছর আগে দুটো পরপর খুন হয়, এবং খুনগুলো খুব মারাত্মকভাবে হয়েছিল, এবং খুনগুলো প্যাটার্নটা একই ছিল, যে কারণে পুলিশরা ভাবছিল যে তাহলে কি কোনো সিরিয়াল কিলার এই খুনগুলো করছে। খুনগুলো হয়েছে রক্তকরবের বিষ খাইয়ে, এবং তারপরে ধারালো অস্ত্র দিয়ে সেই যে ভিকটিম তার শরীর ছিন্নভিন্ন করা হয়েছে। খুব ব্রুটাল খুন যাকে বলে। তো এই অবস্থাতে, এই সময়তে আমরা দেখবো যে আমাদের যে ফিমেল প্রোটাগনিস্ট বনমালা, তার বয়স তখন মাত্র 14, এবং সে খুন দুটো হওয়ার আগের দিন রাত্রিবেলাতেই অদ্ভুতভাবে খুন দুটো স্বপ্ন দেখে, এবং যে মানুষ দুটোকে যেভাবে খুন হতে দেখে সেই মানুষ দুটো কিন্তু সেইভাবে খুনটা হয়। তো সে খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে, এবং এই বনমালা যে ক্যারেক্টারটি রয়েছে, বনমালা ক্যারেক্টারটির একমাত্র আশ্রয়স্থল হলো তার দাদা জয়ন্ত, কেন তার মা ছোটবেলাতে মারা গেছে, এবং তার বাবার সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। তো এইরকম একটা ক্যারেক্টারকে আমরা এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে দেখবো।
এবার আমরা দেখবো টাইম লাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ঠিক 14 বছর পরে আবার খুনগুলো নতুন করে শুরু হচ্ছে, কিন্তু তখন বনমালার বয়স বছর 21 এবং বনমালা আবার একটা স্বপ্ন দেখায় যে তার আবার একটি পরিচিত মানুষকে ঠিক ওইভাবেই যেন কেউ খুন করছে। ঠিক পরের দিনকেই জানা যায় যে সেই মানুষটা সেইভাবে মারা গেছে। তো যথারীতি এই মানে দুটো ঘটনা, যে 14 বছর আগের এবং 14 বছর পরের যে ঘটনাগুলো, সেগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? কিন্তু 14 বছর আগে যাকে সাসপেক্ট করা হয়েছিল কিলার হিসেবে, সে কিন্তু ধরা পড়ে গেছে এবং সে এখন মৃত। তাহলে এই 14 বছর পরে খুনগুলো কে করছে? এর মধ্যে কি বনমালার মধ্যে কি কোনো রকম কোনো ঘটনা, মানে কোনো রকম কোনো ক্ষমতা রয়েছে যাতে সে আগে থেকে ঘটনাগুলো, খুনগুলোর কথা জানতে পারছে? কোনো অতিলৌকিক ক্ষমতা কি তার মধ্যে রয়েছে, নাকি এই খুনের সাথে সে কোনোভাবে জড়িত? এই নিয়ে গল্পটা অসাধারণ একটা থ্রিলার এবং সাইকোলজিক্যাল থ্রিলার আমি বলবো। এই বইটা আমি কিন্তু বলবো একটা মাস্ট রিড। তোমরা যারা থ্রিলার পড়তে পছন্দ করো, আমার মনে হয় এই বইটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু এই বইটা পড়ে দেখতে পারো। তো এটা আমি নেক্সট বইটা যেটা পড়েছিলাম। আচ্ছা, এরপরে আমি যেটা পড়েছি যে বইটা, সেটা হলো মৃতদেহের অন্তরালে, কেয়া চ্যাটার্জির লেখা। আচ্ছা, এই বইটা বেরিয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকে এবং এটার, হ্যাঁ, এই যে পত্রপাঠ প্রকাশনী থেকে বেরিয়েছে এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 232 এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 325 টাকা। আচ্ছা, এই বইটা বইমেলার আগেই বেরিয়েছে, বইমেলার সিজনের একদম শুরুর দিকে বেরিয়েছে, বা বলা ভালো ওই পুজোর পরপর ওই নভেম্বর নাগাদ বেরিয়েছে সম্ভবত। কিন্তু এই বইটার দিকে আমার নজর ছিল এই কারণে, তার কারণ হচ্ছে কেয়া চ্যাটার্জি আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যে মানুষটিকে বেছে নিয়েছেন, যে ক্যারেক্টারটিকে বেছে নিয়েছেন, তিনি একজন ট্রান্স পার্সন। এবং প্রথম মানে কলকাতা ডিপার্টমেন্টে, মানে ওনার বক্তব্য যে উনি যে ক্যারেক্টারটিকে ইন্ট্রোডিউস করছেন, মৃত্তিকা রুদ্র, তিনি কলকাতার একমাত্র, কলকাতা পুলিশের একমাত্র ট্রান্স পার্সন অফিসার। তো আমার এইটা খুব ইউনিক লেগেছে। তার কারণ হচ্ছে, খুব আনফর্চুনেট এই ব্যাপারটা, সাধারণত আমরা কোনো ট্রান্স পার্সনের ক্যারেক্টার গল্পের মধ্যে আনলে তাকে মানে এত স্ট্রং ক্যারেক্টার হিসেবে বা স্ট্রং কোনো পজিশনে রয়েছে, গভর্নমেন্ট অফিসার হিসেবে রয়েছে, এরম ক্যারেক্টারে খুব কম দেখি। সেই কারণে কিন্তু আমার খুব ইন্টারেস্টটা জেগেছিল যে কেয়া চ্যাটার্জি কীভাবে লিখেছেন বইটা এবং তাকে এই ক্যারেক্টারটিকে কিরমভাবে দেখিয়েছেন। সেই কারণেই আমার বইটা কিন্তু মেনলি কেনা। কিন্তু তারপরে আমি যখন বইটা পড়তে শুরু করলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি ডিটেলে যাব, তার আগে বলে নিই বইটার প্রচ্ছদটা ভালোই, খারাপ নয়। এই পোর্শনটা, মৃত্তিকা রুদ্র ঠিক এই অংশটুকু একটু গ্লসি, বাকিটা ম্যাট। নামটাও গ্লসিতে লেখা। আচ্ছা, এবং এটার যে মানে পত্রপাঠ্যের বই আমি সেভাবে পড়িনি, এটারও কিন্তু পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো এবং ওই প্রিন্টিং এরার বা এডিটিং এরার খুব একটা চোখে পড়েনি। এটার মাঝে মাঝে এরকম কিছু অলঙ্করণ রয়েছে, খারাপ না, এরকম বেশ কিছু অলঙ্করণ রয়েছে। আরও কিছু অলঙ্করণ বোধহয় তোমরা দেখতে পাবে, এই যে এরকম কিছু অলঙ্করণ রয়েছে। তো যাই হোক, আমি বইটার সম্বন্ধে আসি। 5 বন্ধু, রাকেশ, রোহিত, পিহু, আকাশ এবং নয়না, তারা বিভিন্ন রকমভাবে, মানে তারা একসাথে কলেজে পড়তো এবং পরবর্তীকালে তারা যে যার মতো জায়গায় কাজ করছে এখন। এই রাকেশ একটা সময়, রাকেশের একটি গোল্ডেন ডায়মন্ডসের বিজনেস রয়েছে এবং রাকেশ একদিন খুন হয় এবং এই খুনের দায়িত্ব এসে পড়ে, সলভ করার দায়িত্ব এসে পড়ে মৃত্তিকা রুদ্রর ওপর। মৃত্তিকা রুদ্র একজন ট্রান্স উম্যান এবং তিনি একজন পুলিশ অফিসার, সবচেয়ে বড় কথা। এবং তিনি এই কেসটি সলভ করতে আসেন এবং সেখানে সলভ করতে করতে দেখা যায় যে অ্যাকচুয়ালি রাকেশ মারা গেছেন হার্ট অ্যাটাকে। কিন্তু রাকেশের ওয়াইফ, মালবিকা সম্ভবত ওনার নাম, তিনি বারবার ডিমান্ড করছেন যে, তিনি বারবার বলছেন যে না, এটা খুন। এবার হার্ট অ্যাটাকে কিভাবে খুন? তাহলে কি হার্ট অ্যাটাকটাকে কোনোভাবে ট্রিগার করানো হয়েছিল? এই আইডিয়াটা নিয়ে প্রথম আমাদের মৃত্তিকা রুদ্র উনি সেটার পেছনে ইনভেস্টিগেট করতে শুরু করবেন এবং করতে করতে তিনি জানতে পারবেন যে একটা 5 বন্ধুর টিম ছিল, রাকেশ, রোহিত, পিহু, আকাশ, নয়না, কলেজে। এবং কলেজে কিছু একটা ঘটেছিল যেটার কারণে কিন্তু অ্যাকচুয়ালি এই মৃত্যুগুলো হচ্ছে। তার কারণ ফার্স্টে রাকেশের মৃত্যু হবে, তারপরে রোহিতের মৃত্যু হবে, তারপর পিহুকেও প্রায় মেরে ফেলা, মানে মরে যাবে এরকম কন্ডিশনে সে চলে আসবে। তো যখন বেছে বেছে এই 5 জন বন্ধুর ওপরই অ্যাটাকটা হচ্ছে, তার মানে নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যেটা সেই 5 জনই তার সাক্ষী। তো এই নিয়ে পুরো গল্পটা, কিভাবে এই মৃত্তিকা এই প্রবলেমটা সলভ করছে সেটা নিয়ে গল্পটা। আমি কেয়া চ্যাটার্জির লেখা এর আগে পড়িনি এবং এটাও সত্যি এখানে লেখাই রয়েছে যে লেখিকার এটি প্রথম একক উপন্যাস।
আমি বলবো ওনার লেখা কিন্তু বেশ স্মুথ, মানে প্রথম উপন্যাস হিসাবে লেখা বেশ স্মুথ, এবং পড়তে মানে মানে বইটা পড়ার একটা ঠিকঠাক গতি রয়েছে, বোরিং লাগবে না, পড়তে শুরু করলে ভীষণ ইজি টু রিড, এবং যারা একদম প্রথম দিকে নতুন নতুন বই পড়া শুরু করছেন তারাও পড়তে পারবেন, এরকম বই, এরকম ভাবেই লেখা ওনার। এবং এই যে মানে আমি ওনাকে বিশেষভাবে যে কারণে আমি বইটা সিলেক্ট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কারণটা, সেই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য আমি কেয়া চ্যাটার্জিকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি। তো আমার এই বইটা কিন্তু পড়ে বেশ ভালো লেগেছে। তোমরা যারা থ্রিলার পছন্দ করো, একটু অন্যরকম ক্যারেক্টার বিল্ডিং পছন্দ করো, তারা কিন্তু এই বইটা পড়তে পারো। কেন এখানে মৃত্তিকা রুদ্রর অ্যাজ এ ট্রান্স পার্সন তার লাইফটা কতটা ডিফিকাল্ট তার সেটা নিয়ে খুব বেশি ডিটেলে জাননি উনি, আবার ছোট ছোট জায়গায় সেটা বুঝিয়েও দিয়েছেন। মানে খুব বেশি ডিটেলে গেলে সেটা খুব বোরিং হয়ে যেত হয়তো, বা টু মাচ ইনফরমেশন হয়ে যেত, কিন্তু উনি ঠিক জায়গায় ঠিক পরিমাণ মশলা ইউজ করেছেন, যে কারণে আমার কিন্তু বইটা খুব ভালো লেগেছে। আচ্ছা, এরপরে যে বইটা আমি পড়েছি পরিত্রাণায় সাধুনাং শাশ্বত ধরের লেখা, এটি মাইথো অ্যাডভেঞ্চার সিরিজের 3 নম্বর বই, এটি বুকলুক থেকে বেরিয়েছে, এটাও এই বইমেলা কলকাতা বইমেলাতেই বেরিয়েছে। আচ্ছা, এইবার এই বইটা প্রিন্টেড প্রাইস হলো 249 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 122। বুকলুক এবং বুক ফার্ম এরা এমন দুটো পাবলিশার যারা বইমেলাতে প্রচুর বই, নতুন বই এনেছেন, এবং এই নতুন বইগুলোর সংখ্যা এবং সেগুলোর আইডিয়া এত ভালো যে আপনি কোন বইটাকে ছেড়ে কোন বইটা কিনবেন আপনি একটু কনফিউজ হয়ে যাবেন। তো যাই হোক, এই বইটার আগের দুটো বই আমি পড়েছি, স্বর্গং শরণং গচ্ছামি, আর একটা বোধহয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আর একটা বই রয়েছে। তো এরকম 3টে অ্যাকচুয়ালি একই ক্যারেক্টার নিয়ে বই, তো সেটা নিয়ে। আচ্ছা, এটা সম্বন্ধে বলি যে মেন যে ক্যারেক্টার তার নাম সম্ভবত সাত্যকী, হ্যাঁ সাত্যকী, রাইট। সাত্যকী ক্যারেক্টারটিকে আমরা একদম প্রথম যে বইটি দেখবো মাইথো অ্যাডভেঞ্চার সিরিজ 3, সেই বইটাতে ফার্স্ট, সেই বইটার নাম হচ্ছে সম্ভব আমি যুগে যুগে, মনে পড়েছে নামটা, ওই বইটার ফার্স্ট আমরা এই সাত্যকী ক্যারেক্টারটিকে দেখবো, এবং তারই বিভিন্ন রকম অভিযানের গল্প আমরা এই 3টে পর্বে পড়েছি, এটা হচ্ছে 3 নম্বর পর্ব। তো আমরা এটাতে দেখবো যে প্রাচীন কিছু দৈবাস্ত্র, মানে যেগুলো দেবতারা একটা সময় ইউজ করতেন বলে আমরা মিথোলজিতে জানতে পারি, সেরকম কিছু দৈবাস্ত্র কি সত্যি আছে, এবং যদি থাকে তা সেগুলো কাদের কাছে আছে বা কারা লুকিয়ে রেখেছে, কারা সেগুলো কন্ট্রোল করছে, এইরকম নিয়ে একটি গুপ্ত সমিতির সন্ধান সাত্যকী পায়, এবং বিভিন্নভাবে মানে বিভিন্ন ঘটনাচক্রে সাত্যকী সেই গ্রুপের সাথে জড়িয়ে পড়ে। কিভাবে না, সেই গুপ্ত যে সমিতি তার একজন মেম্বার হলেন মিস্টার প্রভাকর। এই প্রভাকরের সাথে সাত্যকীর খুব পরিচয় রয়েছে, এবং প্রভাকরকে নাকি হুট করে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ প্রভাকরের এক সেক্রেটারির নাম করে কেউ একজন সাত্যকীকে ফোন করে তাকে ভুবনেশ্বরে আসতে বলেছে একটি বিশেষ অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। ভুবনেশ্বরে যাওয়ার পরে সাত্যকী জানতে পারে যে মিস্টার প্রভাকরকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সাত্যকী খুব যথারীতি খুব কনফিউজ যে যদি তাকে খুঁজেই না পাওয়া যায় তাহলে কে তার সেক্রেটারি সেজে তাকে ফোন করেছে, কে তাকে পেমেন্ট করছে, কে তাকে আসতে দিচ্ছে, এই একটা কনফিউশন থাকে। এই কনফিউশনের মধ্যেই কিন্তু সাত্যকী এই রহস্যের সাথে জড়িয়ে পড়ে, এবং রহস্য সমাধান করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু গোপন সমিতি রয়েছে যারা এই দৈবাস্ত্রগুলোকে লুকিয়ে রাখতে সাহায্য করেছে, একদম হিমালয়ের বা কোনো মানে খুব খুব মানে কি বলবো, খুব দুর্গম একটা পাহাড়ি এলাকার মধ্যে একটি মন্দিরের মধ্যে এই জিনিসগুলো কোনোভাবে লুকিয়ে রাখার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে গল্পটা কিভাবে সাত্যকী এই সমস্যাটা সমাধান করছে, এবং মিস্টার প্রভাকরকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, বা তাকে উদ্ধার করা যাচ্ছে কিনা, সুস্থভাবে উদ্ধার করা যাচ্ছে কিনা, এবং এই ঘটনার মধ্যে ভিলেনটি বা কে, কারা এই থ্রেটটা দিয়েছে, কারা মিস্টার প্রভাকরকে কিডন্যাপ করেছে, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে এই গল্পটা, এই অ্যাডভেঞ্চার সিরিজটা। তো এই বইটা আমি বলবো না খুব ভালো বই, একটা বা দুটো সিটিংয়ে তোমাদের পড়া হয়ে যাবে। তোমরা যারা এই সিরিজটা অলরেডি পড়ছো তারা হয়তো কিনে পড়তে পারো, বাট আদারওয়াইজ আমি বলবো না এটা মাস্ট রিড বই। শাশ্বত ধরের 3 নম্বর বই আমি এটা নিয়ে পড়লাম। আমার একটু আশা ছিল যে গত 2 বছরে বইটা কিছু কিছু জায়গায় ল্যাক করেছিল মনে হয়েছিল, সেটা হয়তো এই বছর থাকবে না, এই 3 নম্বর পার্টে থাকবে না, বাট আনফর্চুনেটলি 3 নম্বর পার্টেও সেই মানে জায়গাগুলো ল্যাক করার আমার মতোই রয়েছে আর কি। তো যে কারণে আমার যে খুব ভালো লেগেছে পড়তে তা নয়, আমি জানি না এর পরে সিরিজের 4 নম্বর যখন বেরোবে তখন আমি কিনবো কিনা, বাট একবার তোমরা পড়ে দেখতেই পারো। আচ্ছা, এরপরে যে বইটা আমি পড়েছি সেটা হলো শায়ক আমানের হাওয়ার রাত। এই বইটা একদম রিসেন্টলি বেরিয়েছে, কলকাতা বইমেলাতে বেরিয়েছে, দ্বীপ প্রকাশনের বই, এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 275, এবং পৃষ্ঠা সংখ্যা হলো 215।
হ্যাঁ 215। এবং আমি আবারও যেটা বলছিলাম যে দ্বীপ প্রকাশনীর সবচেয়ে বড় প্রবলেম এখন যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ওনাদের এডিটিং এবং প্রিন্টিং মিস্টেক। এত বেশি প্রিন্টিং মিস্টেক আর এত বেশি এডিটিং এরর রয়েছে যে বইটা পড়তে গেলে আমাদের খুব বাজে লাগছে। মানে এত ভালো মানে লেখা, এত স্মুথ একটা লেখা হয়, তার সত্ত্বেও এই বইটা পড়তে গিয়ে আমার বারবার কিন্তু এই এডিটিং এরর আর প্রিন্টিং এররের জন্য ভীষণ মানে ওই যে পড়ার যে স্পিডটা সেটা আটকেছে বারবার। তো এটা আমার মনে হয়, আমি আবারও বলছি, দ্বীপ প্রকাশনীকে এই দিকটাতে বেশ গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আমি বইটাতে আসি। সায়া কামানের লেখা নিয়ে বলার কিছু নেই, এটা একটি ডাস্ট জ্যাকেট। ডাস্ট জ্যাকেটের নিচে যে বইয়ের কভারটা রয়েছে সেটাও সেম কভার। তো সায়া কামানের আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে, ওনার এই ভূমিকা লেখাটা বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, আমি সায়া কামান হচ্ছে একমাত্র বোধহয় বা দু একজনের মধ্যে এমন একজন যাদের ভূমিকাটুকু আমি পড়ি, খুব মন দিয়ে পড়ি, যেটা কিন্তু সব লেখকের আমি পড়ি না হয়তো। আচ্ছা, তো যাই হোক, এই বইটার মধ্যে কোনো অলঙ্করণ নেই, তবে বইটার চারপাশ দিয়ে অনেকটা জায়গা করে প্রত্যেকটা পৃষ্ঠাতে ছাড়া, তাহলে বুঝতে পারছো বইটা পড়তে এমন কিছু সময় লাগবে না। তো এই বইটার জিনিসটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। উত্তর সিকিমের একটা খুব দুর্গম পাহাড়ি এলাকা, এবং সেখানে ট্রেক করতে যাচ্ছে উদিত এবং তার ওয়াইফ ইভানা, এবং তাদের সাথে আর একজন রয়েছে। তারা একটি বিশেষ কাজ নিয়ে গিয়েছে, যে কাজের জন্য তাদের 5 লাখ টাকা ইনকাম হবে। কাজটা খুব উইয়ার্ড কি না, একজন প্রাক্তন মাউন্টেনিয়ারিং এর মানে কি বলবো, যিনি মাউন্টেনিয়ারিং যেতেন সেরকম একটি ক্যারেক্টার দেখবো, সান্যাল। তিনি এদের কাজ দেন যে একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়ে ওই একটি স্পেসিফিক দুর্গম অঞ্চলে একটি স্পেসিফিক জায়গা, সেখানে একটা ভাঙা বাংলো টাইপের রয়েছে, তার দ্বিতীয় তলায় ওই টেপ রেকর্ডারটাকে ফিট করে রাখতে হবে একটা রাতের জন্য, এবং সেই একটা রাতে যা যা রেকর্ডিং হবে সেই রেকর্ডিংটা সান্যালের হাতে তুলে দিতে হবে। এই কাজটার জন্য উদিত এবং ওর ওয়াইফ ইভানা তারা 5 লাখ টাকা পাবে। এই উদিতের নিজস্ব একটি কোম্পানি রয়েছে যারা এই ধরনের মাউন্টেনিয়ারিং এ যারা ইন্টারেস্টেড তাদের দুর্গম কোনো পাহাড়ে বা ট্রেকিংয়ে নিয়ে যায়। তো সেই জন্য এই কাজের জন্য উদিত একদম পারফেক্ট চয়েস। তো এটার মধ্যে কি রহস্য রয়েছে, এই যে একটি ছোট্ট কাজ, শুধু একটা রাতে সাউন্ড রেকর্ডিং করতে হবে, এই সাউন্ডের মধ্যে এমন কি অদ্ভুত রয়েছে, কি এমন রয়েছে যার জন্য 5 লাখ টাকা দেওয়া হলো। এইবার এই ট্রেকিং থেকে ফিরে আসার পর থেকেই উদিত আর ইভানার লাইফে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। মানে তারা মাঝে মাঝে এমন একটা স্টেটে চলে যায় যেখানে তারা বুঝতে পারে না তারা স্বপ্ন দেখছে নাকি তারা জেগে আছে। একটা অদ্ভুত মানে স্বপ্ন এবং জেগে থাকার মাঝামাঝি স্টেটে যেন তারা বাঁচছে। এই নিয়ে গল্পটা, এবং এটার কারণটা কি, এটা সলভটা কিভাবে হবে, এরকম নিয়ে গল্পটা। সায়া কামানের লেখাগুলো খুব অন্য রকমের হয়। যারা তোমরা সায়া কামানের গল্প পড়েছো তারা প্রত্যেকে জানো সায়া কামানের লেখা খুব অন্য রকমের হয়। এবং এই বইটা এটি একটি প্যারানর্মাল থ্রিলার বলবো, এবং সত্যি কথা বলতে এই প্যারানর্মাল টাকে আমি হরর এলিমেন্ট ডেফিনেটলি রয়েছে, কিন্তু হররগুলো না খুব ক্রিপি টাইপের। মানে তোমার পড়তে পড়তে একটু মানে খুব ক্রিপি একটা ভূতের মুভি দেখছো এরকম টাইপের একটা ভাইব তোমাকে দেবে। তো সেইটা আমার বেশ ইউনিক লেগেছে। অ্যাজ সাচ যে গল্পের প্লটটা খুব এঙ্গেজিং তা নয়, কিন্তু সায়া কামানের লেখা স্টাইল এবং ওই ক্রিপি যে এলিমেন্টগুলো উনি ইনক্লুড করেছেন সেই জায়গাটা থেকে কিন্তু সেই অ্যাঙ্গেলটা থেকে বইটা পড়তে তোমার ভালো লাগবে। তো এই বইটা আমি নেক্সট পড়েছিলাম। এটা তোমরা যারা সায়া কামানের বই পড়তে ভালোবাসো তারা কিন্তু এই বইটা অবশ্যই কিনে পড়তে পারো। এরপর একটা ইউনিক বই, যেটা তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলে যে দিদি এই বইটার রিভিউ সবচেয়ে আগে দিও, সেটা হচ্ছে ক্যাপসিকাম ও রসগোল্লা, অভিক দত্তের লেখা। এটাও বুকলুক পাবলিশিং এর বই। এটা প্রিন্টেড প্রাইস 250 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 128। আচ্ছা, এটা বলে দিই, ফন্ট সাইজ কিন্তু বেশ বড়, তার মানে 128 পৃষ্ঠা হলেও কিন্তু একটা সিটিংয়ে তোমরা আরামসে শেষ করে ফেলতে পারবে হয়তো। তো এই বইটার ফার্স্টে বলি কভার পিকচার। এইটা নিয়ে অনেক রকম মতামত রয়েছে। অনেকে বলছে এআই জেনারেটেড, ভাল লাগছে না, অনেকে বলছে একটু উইয়ার্ড লাগছে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমার এই কালারটার সাথে রেডের কম্বিনেশনটা অন্যরকম লেগেছে। হ্যাঁ, যেহেতু এআই জেনারেটেড লাগছে দেখতে, তাই জন্য আমার মনে হয়েছে হয়তো কভারটা আরো একটু অন্যরকম করা যেত, তবে কালার কম্বিনেশনটা বেশ ভালো কভারের, কিন্তু আমার কভারের এই পোর্শনটা একটু হয়তো চেঞ্জ করা যেত, এটা আমারও মনে হয়েছে। বাট ইটস ওকে, এই সমস্ত কভার সব রকম হতে হবে তার তো কোনো মানে একটু অন্যরকম কভার হলেই বা। কিন্তু আমার গল্পটা পড়তে গিয়ে অন্য জায়গায় কিছু জিনিস মনে হচ্ছে, সেটা বরঞ্চ তোমাদের সাথে শেয়ার করি।
অভিক দত্তের লেখা স্পাই থ্রিলার আমি আগে পড়েছি, তার প্রেমের গল্প পড়েছি, তার ভূতের গল্প পড়েছি, তার লেখা। আমার আজ পর্যন্ত অভিক দত্তের সব বইগুলোর মধ্যে তার স্পাই থ্রিলারগুলো কিন্তু বেস্ট লেগেছে এখনো অবধি। আমি খুব রিসেন্টলি নিপাদের বাড়িও পড়েছি, কিন্তু সেটা ফেব্রুয়ারি র্যাপ আপ ভ্লগ ভ্লগ পার্ট 2-তে আসবে, এন্ড অফ ফেব্রুয়ারিতে। তো যাই হোক, আমি এই বইটার সম্বন্ধে বলি। এই বইটা পড়তে গিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যে বইটার নামটা খুব ইউনিক এবং অভিক দত্তের লেখা কীরকম হবে। তো আমি প্রথমে তোমাদের জিসটা বলে নিই, একটু ব্লাবটা দিন। তোমরা এখানে ব্লাবটা দেখতে পাচ্ছ, আমি আমার মতো করে বলে নিচ্ছি। একদিন রাত্রিবেলা হুট করে প্রায় মাঝরাত একটি ছেলে থানায় এসে বলে যে আমি খুন করেছি বলে আত্মসমর্পণ করে। কিন্তু কাকে খুন করেছে, কেন খুন করেছে, কিভাবে খুন করেছে, বডি কোথায়, এই কোনো কিছু ডিটেল সে দিচ্ছে না। এবং তারও একটা অদ্ভুত অদ্ভুত কিছু দাবি রয়েছে। সে রসগোল্লা দিয়ে ম্যাগি খেতে চায়, ক্যাপসিকাম দিয়ে ম্যাগি খেতে চায়, সে স্পঞ্জের রসগোল্লা খেতে চায়, সে ঘুমোতে চায়, সে দাবা খেলতে চায়। এটা উইয়ার্ড কিছু অ্যাটিটিউড রয়েছে। এবং যে অ্যাটিটিউডগুলোকে ইনিশিয়ালি দেখলে মনে হবে যে এই ছেলেটি বোধহয় মানসিকভাবে সুস্থ নয়। এবং তার কাছ থেকে কিন্তু তাকে মেরে ধরেই হোক, তাকে মানে ইমোশনাল টর্চার করেই হোক, কোনোভাবে তার কাছ থেকে কোনো থটই যেন, মানে কোনো রকম কোনো ডিটেলস যেন বের করতে পারছে না পুলিশ অফিসাররা। এখানে আমরা দুজন পুলিশ অফিসারকে দেখবো, তাদের নামগুলো আমি বলি একবার। আচ্ছা, শশাঙ্ক এবং বসু সেন, এবং তাদের বস হলেন পুলিশের বড় কর্তা হলেন অবিনাশ। এই তিনটা ক্যারেক্টারকে আমরা পুলিশের ক্যারেক্টারের মধ্যে দেখবো। তো এইখানে আমরা দেখবো যে শশাঙ্ক এবং বসু সেন এরা দুজন মিলে পালা করে করে ছেলেটিকে জেরা করেছে। ছেলেটির বাড়ির যে ঠিকানা, সেখানে গিয়ে দেখতে পেয়েছে বাড়ির মধ্যে প্রচুর হাড়গোড় পড়ে রয়েছে, সেগুলো মানুষের হাড় না পশুর হাড়, সেগুলো নিয়ে তারা কনফিউজড। এবং এদিকে ছেলেটি মুখ খুলছে না, কাকে মেরেছে, কেন মেরেছে, কিভাবে মেরেছে, কোথায় বডি, কিছুই সে জানতে পারছে না। এদিকে ছেলেটি কিন্তু ওই পুলিশ অফিসার যারা রয়েছে, শশাঙ্ক এবং বসু সেন বা অবিনাশ, এবং যে তাদের যে কি বলবো ফরেন্সিক সাইকোলজিস্ট, যে এদের সবাইকে নিয়ে কিন্তু একদম সেই আঙুলে খেলানোর মতো খেলছে আর কি। মানে তারা তাদের নিজেদের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে যাতে তাদের সেই পুলিশ অফিসাররা নিজেদের মধ্যেই ব্যস্ত থাকে, তাকে নিয়ে না ভাবে। একটা খুব মানে কি বলবো, ভীষণ মাইন্ড গেম চালাচ্ছে কোথাও একটা ছেলেটি। তো এইরকম পরিস্থিতিতে নিয়ে গল্পটা, এবং শেষ পর্যন্ত ছেলেটির কাছ থেকে কি আদায় করতে পারবে সত্যিটা, যে কি হয়েছিল, সত্যি ঘটনাটা, সেটা কি পুলিশ অফিসাররা আদায় করতে পারবেন, নাকি কি হবে শেষ পর্যন্ত, এই নিয়েই গল্পটা মেনলি। গল্পটার কয়েকটা ফাঁক রয়েছে এবং কয়েকটা কিছু জায়গা প্রচন্ড গোড়, সেই জন্য অনেকের এই বইটা পছন্দ নাও হতে পারে। সাইকোলজিক্যাল থ্রিলার, নো ডাউট অ্যাবাউট ইট। সেকেন্ড থিং হচ্ছে গোড়, বেশ কিছু বর্ণনা এরকম রয়েছে, ক্যানিবালিজমের কিছু বর্ণনা রয়েছে, কিছু আরো কিছু ছোট ছোট বর্ণনা রয়েছে যেগুলো প্রচন্ড গোড়। যে জন্য যারা এই ধরনের বই পছন্দ করো না, গৌরী লেখা পছন্দ করো না, তাদের হয়তো এই বইটা পড়তে ভালো লাগবে না। অভিক দত্তের লেখা বলে স্মুথ লেখা, নো ডাউট অ্যাবাউট ইট, কেননা অবভিয়াসলি অভিক দত্তের লেখা খুব এমনি ভালো লেখা হবে। আরেকটা জিনিস যেটা আমার খুব প্রবলেমেটিক লেগেছে, এই রহস্যটাতে পুলিশ অফিসারদের ভূমিকাটা। সাধারণত আমরা কি করি, মানে আমরা যখন পুলিশ অফিসার আমাদের মানে কোনো ঘটনার ছানবিন করছে, তখন পুলিশ অফিসার সেই কোনো যে ক্যারেক্টারটি তার সেন্টারে রয়েছে তার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞেস করবে। এখানে সেরকম কোনো সিন নেই। যে মারা গিয়েছে বলে ছেলেটি অনেক পরে দাবি করছে, সেই বাড়ি মেয়েটি 3-4 দিন ধরে নিখোঁজ, তার বাড়ি কেউ কোনো ডায়েরি করাননি। তার বাবা না হয় মানে একটু মাদকাসক্ত, কিন্তু তার দাদা আছে, কিন্তু আশেপাশের লোকজন তারাও কেউ কোনো কমপ্লেন করেনি। খুব উইয়ার্ড কিছু গ্যাপ রয়েছে গল্পের মধ্যে, যেগুলো আমার মনে হয়েছে অভিক দত্তের মতো মানে একজন সাবলীল লেখক, ভালো লেখক, তার পক্ষে তার লেখা এই গ্যাপগুলো থাকার কথা নয়। তো সেই গ্যাপগুলো বাদ দিলে একবার এই বইটা পড়তে খারাপ লাগবে না, কিন্তু আবারও বলছি, যারা গোড় লেখা পছন্দ করো না তাদের কিন্তু এই বইটা ভালো লাগবে না। তাই তোমরা সেগুলো বুঝে একটুখানি বইটা কিনো, এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বইটার কিন্তু অনেক গল্পের মধ্যে অনেক জায়গা ফাঁক রয়েছে, যেগুলো অ্যাজ এ রিডার তোমরা যদি থ্রিলার পড়ে থাকো তাহলে তোমাদের মনে হবে যে এই জায়গাটা এরম কেন হলো, এরম তো হওয়ার কথা ছিল না। সেইটা একটা কিন্তু তোমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা হতে পারে। তো তোমরা সেই বুঝে এই বইটা কিনো। লাস্ট লিস্টের এই লিস্টের লাস্ট যে বইটা রয়েছে, যেটা আমি 2 দিন আগেই শেষ করেছি, 2 দিন আগে ঠিক না, পরশুদিন রাত্রিবেলা শেষ করেছি ইনফ্যাক্ট, সেটা হচ্ছে তমসা কোহেলিকা, হিমে মিত্র রায়ের রেশমি বসু সিরিজের 4 নম্বর বই। এটারও একটা রিটেন রিভিউ আমার পেজে সম্ভবত এতক্ষণে পোস্ট হয়ে গেছে, মানে যে মুহূর্তে ভিডিওটা তোমরা দেখবে সেই মুহূর্তে হয়তো যতদূর সম্ভব এইটা রিটেন রিভিউ আমি পোস্ট করে ফেলেছি। তো যাই হোক, এই বইটা পড়েছি, এই বইটা বুক ফার্মের বই, এবং এটার প্রিন্টেড প্রাইস হলো
275 টাকা। এটার মধ্যে আচ্ছা, এটা পৃষ্ঠের সংখ্যা বলে দিই। পৃষ্ঠের সংখ্যা হলো 128। হ্যাঁ, 128 পৃষ্ঠের সংখ্যা। এটার ব্লাবটা তোমরা দেখো এখানে দেখতে পাবে। এটার মধ্যে দুটো বই গল্প রয়েছে, তমসা কোহেলিকা এবং একজনকে খুন করতে যাচ্ছি। এই তমসা কোহেলিকা গল্পটা আমার বেশি ভালো লেগেছে দুটোর মধ্যে থেকে। এইখানে দেখছি যে কর্পোরেটের একজন কর্মী রয়েছে মিরান্ডা, তার ব্যক্তিগত জীবনে তিনি তার যে মানুষটির সাথে 3-4 বছর লিভ ইন সম্পর্কে ছিলেন এবং যে সম্পর্কটাতে তিনি সমস্ত কিছু দিয়েছেন, সেইরকম একটা সম্পর্ক তার ভেঙে গিয়েছে এবং সে আর তার জায়গায় থাকতে পারছে না। সে কিছুটা নিজেকে স্পেস দেবে বলে এবং নিজেকে শান্তি খুঁজছে বলে তার বোন আছে টুপসি, সে একটি পাহাড়ের ছোট পাহাড়তলি শহরে থাকে, সেখানে পড়ায়, সেখানে ঘুরতে যায়। মিরান্ডা যখন টুপসির বাড়িতে রয়েছে, তখন মিরান্ডা একদিন রাস্তায় হঠাৎ করে খেয়াল করে যে তাকে যেন কেউ ফলো করছে। আর কেন ফলো করছে, হুট করে আননোন জায়গাতে কেন তাকে ফলো করবে, সেটা একটা। আমরা আর একদিকে দেখতে পাবো যে রেশমি বসু, যিনি একজন খুব পুলিশের বড় কর্তা, তার ছোটবেলাকার এক বন্ধু সে নিখোঁজ, যার ফলে সে বন্ধুর মা বাবা এসে রেশমি বসুকে ধরেছে, প্লিজ ওকে যাতে খুঁজে বার করতে সাহায্য করে রেশমি। এই দুটো কেস কি কোথাও গিয়ে মিলে যাবে, এই নিয়েই কিন্তু এই গল্পটা, এবং পুরোপুরি খুব সাইকোলজিক্যাল একটা স্টোরি লাইন। আমার বেশ ভালো লেগেছে ফার্স্ট গল্পটা, মানে ইনফ্যাক্ট ওই যে বললাম দুটো গল্পের মধ্যে প্রথম গল্পটা আমার বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছে ফার্স্ট গল্পটা, এটা নিয়ে। সেকেন্ড গল্পটা হচ্ছে একজনকে খুন করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই রেশমি বসু একদিনকে সন্ধ্যাবেলাতে নাটক দেখে তার বাড়ি ফিরছেন, সেই মুহূর্তে হেঁটে ফেরার সময়তে কেউ যেন একটু সাইকেল নিয়ে পাশ দিয়ে ধাক্কা দিয়ে যাওয়ার সময়তে কানের কাছে বলে গেল, রেশমি বসুর কানের কাছে বলে গেল যে আমি একজনকে খুন করতে যাচ্ছি। সেটা বলে তো গেল, সেটা কি কেউ তাহলে মজা করলো রেশমি বসুর সাথে, নাকি সত্যি কাউকে খুন করবে? ইনসিডেন্টালি বা কোইন্সিডেন্টালি তোমরা বলতে পারো যে সে তার পরের দিনই জানতে পারে রেশমি বসু যে সেদিন রাত্রিবেলাতে রেশমি বসু জানতে পারে তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যে একটি কোচিং সেন্টারের মালিক খুন হয়েছে। এই কোচিং সেন্টারের মালিক যে খুন হয়েছে তার সাথে ওই যে লোকটি তার কানে কানে বলে দিয়ে গেছে যে আমি একজনকে খুন করতে যাচ্ছি, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? মানে এই খুনি কি ওই মানুষটাকে খুন করেছে, এইরকম কি কোনো মানে একটা কানেকশন রয়েছে? এই নিয়ে এই গল্পটাও বেশ টানটান। আমার মানে আমি এর আগে রেশমি বসু সিরিজের বজ্রগুহা পড়েছি, ওটাও আমার বেশ ভালো লেগেছে, সেই কারণে আমি এই বইটা কিনেছিলাম। এবং হিমিত্র রায়ের লেখা খুব স্মুথ, এবং বুক ফার্মে বললাম পেজ কোয়ালিটি খুবই সুন্দর। এটারও মাঝে মাঝে অলঙ্করণ রয়েছে, তোমাদের দেখানোর চেষ্টা করি। একটা অলঙ্করণ রয়েছে, এই যে এরকম কিছু অলঙ্করণ রয়েছে। অলঙ্করণগুলো আমার মনে হয়েছে একটু কাঁচা হাতের কাজ হয়তো, কেন আগের গল্পের অলঙ্করণগুলো আরেকটু ভালো ছিল। তো যাই হোক, এরকম কিছু অলঙ্করণ রয়েছে। এই বইটাও আমার বেশ ভালো লেগেছে। তোমরা যারা রেশমি বসু সিরিজ ফলো করো তারা কিন্তু এই বইটা কিনতে পারো এবং পড়তে পারো। যারা তোমরা রেশমি বসু সিরিজের আগের বইগুলো পড়োনি তারাও কিন্তু এই বইটা পড়তে পারো। তার কারণ হচ্ছে এটাতে এমন কিছু খুব কানেক্টেড বই, প্রত্যেকটা গল্প নয় যে তুমি আগে রেশমি বসু সিরিজের আগের বইগুলো না পড়লে এই বইটা বুঝতে পারবে না, তা কিন্তু নয়। তো তোমরা এই বইটাও পড়তে পারো, সেপারেটলিও পড়তে পারো। আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি ফার্স্টের গল্পটা যেটা বললাম, এবং হিমিত্রার লেখাও যথেষ্ট স্মুথ, আমার পড়ে বেশ ভালো লেগেছে। তো আজকে এই কটা বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে। তমসা কোহেলিকা, অভিক দত্তের ক্যাপসিকাম ও রসগোল্লা, সায়কা মানের হাওয়ার রাত, শাশ্বত ধরে পরিত্রাণা সাধনং, কেয়া চ্যাটার্জির মৃতদেহের অন্তরালে, কৌশিক দাসের রক্তকরবী মার্ডার্স, মনীষ মুখোপাধ্যায়ের রক্ত তৃষ্ণা এবং বাজিকর নাবিল মুতাসিমের। তো আজকে তোমাদের সাথে এই কটা থ্রিলার নিয়ে আলোচনা করলাম। প্লিজ তোমরা জানিও যে এর মধ্যে থেকে কোন বইটা তোমাদের পড়ার ইচ্ছে রইলো, এবং বা কোন বইটা তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে কিনা, তোমাদের কেমন লেগেছে সেই বইটা, আর কি ধরনের বই তোমরা আরো আমার চ্যানেলে দেখতে চাও, এবং কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, এবং আমার চ্যানেলের কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে, সেটা প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং মনে হয় যে তোমরা বইগুলো আমার ভিডিও থেকে নতুন কিছু বইয়ের খবর পাচ্ছ বা বই সম্বন্ধে ভালো ইনফরমেশন পাচ্ছ, তাহলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দিও, যাতে আমার এরপরে যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই কটা থ্রিলার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করার ছিল, সেটা করলাম। এটার মধ্যে যারা আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের থ্রিলার রয়েছে, মাইথ্রো থ্রিলার রয়েছে, সাইকোলজিক্যাল থ্রিলার রয়েছে, প্যারানর্মাল থ্রিলার রয়েছে, স্পাই থ্রিলার রয়েছে, নর্মাল যেগুলো মার্ডার মিস্ট্রি রয়েছে সেরকম মিস্ট্রি রয়েছে। তো এর মধ্যে থেকে আশা করছি তোমরা সবাই কিছু না কিছু মানে কন্টেন্ট তোমাদের পরবর্তীকালে উইশ লিস্টের জন্য অ্যাড করতেই পারবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সামনের ভিডিওটাতে আমি বইমেলার যে পার্ট 2, বুক হল পার্ট 2, সেই ভিডিওটা আনতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সায়নারা।